আহ, শুভ বিকেল সবাইকে। নববর্ষের শুভেচ্ছা। আজ 4 বৈশাখ 1432। আমরা বিকল্প ভাবনার উদ্যোগে আজকে যে আড্ডার আয়োজন করেছি এবং আপনারা যারা আজকের আড্ডায় উপস্থিত হয়েছেন, আমাদের সাথে সাড়া দিয়েছেন, আপনাদের সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আড্ডায় সভাপতিত্ব করছেন আমাদের বিকল্প ভাবনার সম্মানিত সভাপতি লুৎফুন্নাহার খুকুমনি। আমরা আজকের আড্ডাটি আয়োজন করেছি দুটো সংগঠনের যৌথ প্রয়াসে। একটি বিকল্প ভাবনা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, আর একটি নিজকে জানো সংস্কৃতি সংঘ। নিজকে জানো সংস্কৃতি সংঘের স্লোগানটা আপনারা দেখবেন ব্যানারে লেখা আছে, বাঙালি সংস্কৃতির বিকাশ। তো আমরা মনে করি এবং আমরা এটা লালনও করি যে নববর্ষ মধ্য দিয়ে আমরা যে মেসেজটি পাই, যে বার্তাটি পাই, যে বাঙালির হাজার বছরের যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির যে ধারণা এবং আমাদের আবহমান কাল ধরে আমাদের যে জীবন আচরণ, এই সব কিছু ফুটে ওঠে আমাদের নববর্ষের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে থেকে 200 বছর আগেও আমাদের এই সংস্কৃতি চর্চার এই নববর্ষটা ছিল না। আমাদের এই নববর্ষ পালনের সংস্কৃতিটাই আসলে নতুন। এই নতুনতার মধ্য দিয়ে কিন্তু আমাদের পুরনো অনেক কিছু উঠে আসে। সংস্কৃতি বলতে আমরা একটি জাতির দীর্ঘদিনের সামাজিক, তার রাজনৈতিক, পারিবারিক এবং ব্যক্তিকেন্দ্রিক যে জীবন আচরণ, তার সমষ্টিকে আমরা আসলে সংস্কৃতি বলে থাকি। আপনারা দেখবেন যে আমরা যে আজকে অনুষ্ঠান করছি, আমাদের ব্যানারে আমরা কতগুলো চিত্র খুব ছোট্ট করে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। আপনারা দেখবেন এখানে পান্তা ভাতের কথা বলা আছে, ছবি দেওয়া আছে, ইলিশের ছবি দেওয়া আছে, মাটির পুতুলের ছবি দেওয়া আছে, মাটিলের হাঁড়ি পাতিলের ছবি দেওয়ার আমরা চেষ্টা করেছি অল্প জায়গার মধ্যে। আমরা দেখবে যে পান্তা ভাতের ব্যাপারটা আমরা যদি একটু বলতে চাই, যে পান্তা ভাতটা আমাদের সংস্কৃতির অংশ কেন, কারণটা কি? এটা তো একটা গরিবই খাবার। তো সাধারণ গরিব মানুষ সেই পান্তা ভাত খায়, আমরা এটাই তো জানি, তাই না? কিন্তু না, এই গরিবি খাবারের মধ্যেও কিন্তু আমাদের এটা সংস্কৃতির মানে একটা অংশ হয়ে ওঠার কারণ হচ্ছে এটা কোনো সাধারণ খাবার না। আমাদের গ্রামের কৃষকরা যখন, আমাদের অর্থবিত্ত খুব একটা ছিল না, আমরা অর্থের দিক থেকে সাধারণ পর্যায়ে ছিলাম, আমাদের জমি ছিল, আমাদের কোনো কোনো এলাকায় ফসল একটা হতো, দুইটা ফসল বা তিনটা ফসল আমরা ফলাতে পারতাম না, তখন আমাদের কোনো কোনো এলাকায় মঙ্গা ছিল। তো এই যে মঙ্গার সময় কাটাবার ক্ষেত্রে গিয়ে কিংবা খাবারের সংস্থাপন করতে গিয়ে এখন যেমন আমরা 3 বেলা আমরা যেভাবেই হোক আমরা কিন্তু খাবারের সংস্থাপন করতে পারি, তখন কিন্তু সেই ব্যাপারটা ছিল না। কৃষক সকালে ঘুম থেকে উঠে ওই যে রাতে খাবার শেষ করে যে ভাতটা থেকে যেত, সে ভাতটা পানি দিয়ে রাখা হতো, যখন এখনকার মতো ফ্রিজ ছিল না। এখন তো আমাদের মা বোনরা মানে ভাতে পানি দেন না, থাকলেও সেটা পানি দেয় না, সেটা কি করে, সেটা শুকনা ভাতটাই ফ্রিজে রেখে দেয়, তাই না? তো তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না, তখন খাবারটাতে পানি দিয়ে রাখতে হতো, ভাতটাতে পানি দিয়ে রাখতে হতো। এই যে পানি দিয়ে রাখা, পানি দিয়ে রাখলে আসলে এখন গিয়ে আমরা বুঝতে পারছি এটা কি হতো। এই পানির মধ্য দিয়ে এক ধরনের ব্যাকটেরিয়া ভাতের মধ্যে আসলে সৃষ্টি হতো, যে ব্যাকটেরিয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো এই যে এই উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হতো এবং এখানে অনেক ধরনের ধরেন মানে আরো খাদ্য উপাদান তৈরি হতো, যে ধরনের খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য উপকারী। তো এইটা কৃষক বাঁচার জন্য খেতেন। তো এটা শুধু কৃষকের বাঁচাতো তা না, এটা কৃষকের শারীরিক ইমিউনিটি সৃষ্টি করত, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করত। তো সেই কারণে আমরা যখন আজকে শহরায়নের পর্যায়ে শহুরে নববর্ষ পালন করি, আমরা মনে করি যে এটা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গিয়েছে, এই জন্য আমরা শহরে পান্তা ইলিশ খাওয়ার চেষ্টা করি। তো পান্তা যখন আসে তখন ইলিশের কথা আসে। আজকে থেকে 20 বছর আগেও আমাদের এখানে একজন কৃষি অফিসার আছেন, আজকে থেকে 20 বছর আগেও যাদের বয়স 20 বছর হয়নি, কিংবা যারা 20 বছর আগে, আজকে থেকে 20 বছর আগে, আপনার বয়স আজকে 20 বছর, 20 বছর আগে তো আপনি 1 বছরের বাচ্চা ছিলেন, আপনি তো জানবার কথা না। কিংবা আপনি 5 বছরের বাচ্চা, আপনারও বুঝবার কথা না। অথবা আপনার বয়স যদি 26 বছর হয়, তাহলে 20 বছর আগে আপনার বয়স 6 বছর ছিল, আপনিও বুঝবার কথা না সেভাবে যে আজকে থেকে 20 বছর আগেও আমরা ইলিশ মাছের সাথে পান্তা খেতাম, বা পান্তার সাথে ইলিশ খেতাম, খেতে পারতাম। কেন খেতে পারতাম? সহজলভ্য ছিল। আপনার চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে, চাঁদপুর থেকে প্রচুর ইলিশ সারা দেশে বিপণন হতো, যেত। তো দেখা যেত যে এত ইলিশ ঠিক আপনার রাখা যেত না, মানে ফ্রোজেন করা যেত না। তাহলে কি হতো, ইলিশ তো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে।
তখন কিন্তু আপনার এই যে অনেক ইলিশ গ্রামে চলে যেত, প্রত্যেকটা মানুষ ইলিশ পেত। আপনার 10 টাকা দিয়ে একটা ইলিশ পাওয়া যেত, 4 টাকা দিয়ে একটা ইলিশ পাওয়া গেছে, আমি নিজে দেখেছি। তো তখন কি হতো, সাধারণ মানুষ, গরিব মানুষ, ধনী মানুষ সকলেই কিন্তু ইলিশ পেত। তো ইলিশটা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ, আমাদের খাবারের অংশ। আমরা মাছে ভাতে বাঙালি। এই যে মাছে ভাতে বাঙালি, বছরে একবার অন্তত ইলিশটা আমরা সকলেই পেতাম। তো আজকে কিন্তু আমরা ইলিশটা পাই না। আজকে ইলিশটা কারা পায় এই কথা আর আমি বলতে চাই না, এটা অন্যরা বলবেন। তো ইলিশ হারিয়ে গেছে আমাদের খাবারের তালিকা থেকে, ম্যাক্সিমাম মানুষের খাবারের তালিকা থেকে। কিন্তু আমরা মনে করি ইলিশ আমাদের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। এবং আমরা যদি বাংলাদেশের মানুষ চায়, যারা দেশ পরিচালনা করে, তারা যদি চায়, তাহলে আবারও ইলিশ গণমানুষের কল্যাণে, গণমানুষের পেটে যেতে পারে, গণমানুষের পাতে যেতে পারে, প্লেটে যেতে পারে। এটার জন্য রাজনৈতিক উদ্যোগ দরকার, সামাজিক উদ্যোগ দরকার, এবং গণমানুষকে সম্পৃক্ত করে এটার জন্য কাজ করা দরকার। আমরা মনে করি ইলিশকে সাধারণ মানুষের খাবার হিসেবে ফিরিয়ে আনা দরকার। সেই কারণেই কিন্তু এই সচেতন মানুষ ইলিশকে সামনে রেখে নিয়ে আসে। তো আমাদের ব্যানারে দেখেন ইলিশ এবং পান্তা দুইটা কিন্তু আলাদা, একসাথে নাই। কিন্তু ইলিশের সাথে কিন্তু পান্তার আর প্রেমটা নাই, এটা বড় লোকের ঘরেই আছে। তো বড় লোকের প্রেম তো দেখা যায় না, গরিবের ঘরের প্রেমটাই আসলে দেখা যায়। সুতরাং আমরা এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যাশা করতে চাই যে বাংলাদেশে সকল মানুষের জন্য, শুধু ধনী নয়, শুধু দরিদ্র নয়, সকল মানুষের জন্য পান্তা ইলিশ ফিরে আসুক। দেখবেন যে আমাদের এখানে আমরা মাটির প্লেট রেখেছি। একটা সময় আমাদের দেশে গুটি কয়েক মানুষ ছাড়া অল্প সংখ্যক মানুষ যারা কাঁসার হাঁড়ি, পাতিল, প্লেট ব্যবহার করতেন, তারা জমিদার শ্রেণী ছিলেন। আর বাংলাদেশের 90% কৃষক শ্রেণীর মানুষ, তারা ব্যবহার করতেন মাটির এই তৈজসপত্র, মাটির জিনিসপত্র। যে কারণে এগুলো আমাদের সংস্কৃতির অংশ আমরা মনে করি। তো এই যে মাটির জিনিসপত্র আমরা ব্যবহার করতাম, এত আমাদের কিন্তু লাভ ছিল। আজকে দেখেন আমাদের নানান ধরনের পেটের পীড়া, মনের পীড়া, দেহের পীড়া, কত অসুখ আমাদের। একটা সময় এগুলো তো আমাদের ছিল না, অন্য রোগ ছিল, এগুলো ছিল না। আমরা যখন আজকে আপনার এই মানে কি বলে এটাকে, বিভিন্ন ধরনের মানে মেটাল, মেটালের জিনিসপত্রের মধ্যে আমরা ব্যবহার করতেছি, খাবার খাচ্ছি, এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিষয় থাকে। তো ফলে এটা পেটে গেলে গেলে কিন্তু নানান ধরনের অসুখ তৈরি হয়। মাটির হাঁড়িতে যখন আপনি রান্না করেন, মাটির হাঁড়িতে যখন আপনি খান, তখন কিন্তু আসলে এই 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 অসুখ বিসুখ অনেক ক্ষেত্রেই থাকে না, এটা নিরাপদ। তাহলে আমাদের আগের দিনের মানুষ, আমাদের পকেটে পয়সা ছিল না, কিন্তু আমাদের সংস্কৃতি কত উর্বর ছিল, কত সমৃদ্ধ ছিল। আমাদের মানে তৈজসপত্র, আমাদের খাবার দাবার, আমাদের খাবার দাবারের সিলেকশন সবকিছুই আসলে স্বাস্থ্যসম্মত ছিল। তো আমরা এজন্য বাঙালি সংস্কৃতির কথা বললে মাটির কথা আসবে, পুতুলের কথা আসবে, মাটির হাঁড়ি পাতিলের কথা আসবে, মাছের কথা আসবে, ইলিশের কথা আসবে, এবং পান্তা ভাতের কথা আসবে। এবং আমাদের যে দেখবেন ওই যে এই আমাদের একটা গান আছে না, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, হ্যাঁ, বাংলার কি মুসলমান, বাংলার নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। তো আজকে কিন্তু আমরা বাউলা গান আর মুর্শিদি গাইতে পারি না। আজকে বাউলা গান গাইতে গেলেও আমাদের বাধা আসে, মুর্শিদি গাইতে গেলেও বাধা আসে। অথচ এগুলো আমাদের আমাদের জীবনের অংশ, আমাদের রক্তের সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গের সাথে এই ভাওয়াইয়া গান, ভাওয়াল গান, মুর্শিদি গান, জারি গান, সারি গান, এবং কি আপনার এই যে যাত্রা, এই বিষয়গুলো জড়িত। যাত্রাতে কেউ কেউ যাত্রার মধ্যে অশ্লীলতা চোখে দেখে, কিন্তু যাত্রা কিন্তু অশ্লীলতার জন্য না। যাত্রার মধ্যে আমরা কি পাই? যাত্রাপালার মধ্য দিয়ে একটা মানুষের জীবন আলক্ষ্য তুলে ধরা হয়, যাত্রাপালার মধ্য দিয়ে বিগত ইতিহাসকে তুলে ধরা হয়, যাত্রাপালার মধ্য দিয়ে মানুষকে শেখানোর মানে একটা পদ্ধতি। ধরেন আপনি শিক্ষা নিয়ে কাজ করতে চান, এবং কুদ্দুস বায়েতি দেখবে বেশ 15 বছর আগে, 20 বছর আগে কুদ্দুস বায়েতির বেশ কতগুলো গান ছিল যেগুলো যাত্রার গানের মতন, যে মানুষকে সচেতন করবার জন্য। তো এভাবে আমাদের সংস্কৃতির প্রতিটা পাঠ কিন্তু আমাদের জীবনের অংশ, আমাদের পথ চলার অংশ, এবং যে অংশগুলো আমাদেরকে মানুষ হইতে সহায়তা করে, আমাদেরকে মনুষ্যত্ব লালন করতে সহায়তা করে। তো সেই কারণে আমরা মনে করি বাঙালি সংস্কৃতির চর্চায় বাংলা নববর্ষ এবং পয়লা বৈশাখ আমাদের জীবনের অংশ, এবং আমরা আমাদের জীবনের অংশ হিসেবে এগুলোকে লালন করি, পালন করি। এবং আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের নিজস্ব জায়গা থেকে যারা কথা বলবেন, আপনারা
আপনারা নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমাদের সংস্কৃতির সমৃদ্ধ কথা আপনারা বলবেন। যারা কবিতা পাঠ করবেন, যারা গান গাইবেন, সকলেই আমি আশা করি আমরা এই যতটুকু সময় আমরা একসাথে ব্যয় করব, আমরা আনন্দের সাথে ব্যয় করব এবং আমরা একসাথে আমরা আজকের সময়টিকে উপভোগ করব। তো আমি আবারও আপনাদের সবাইকে আজকের যে অনুষ্ঠানে এসছেন, আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা আজকে এই শুরুতে আমরা সবাই একটু যার যার নাম বলে আমরা মানে পরিচিত হব, তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। সবাইকে ধন্যবাদ। বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন। হ্যাঁ, বন্ধ করে।